স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দেন। রায়ে আপিল বিভাগ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে, আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর আগে গত 6 নভেম্বর আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রি মেডিকেল ও স্বাস্থ্য সেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে উল্লেখ করে খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, এটা কিভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। গ্রহণযোগ্য অনেকগুলো নির্বাচন এই ব্যবস্থায় হয়েছে। এ সময় তিনি আরও বলেন, বিগত দিনের অপসংস্কৃতি থেকে রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি চালুর পক্ষে বিএনপি। ওপর থেকে খসে পড়ছে পলেস্তারা, বালু সিমেন্টের আস্তরণ খুলে বের হয়ে গেছে রড। এমন অবস্থার মধ্যেই চলছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা সেবা। এদিকে ল্যাবরুমের বৃষ্টির পানি প্রবেশ করায় কয়েক কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম পড়েছে ক্ষতির মুখে। প্রতিনিধি মোহাম্মদ হানিফ মেহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন রাশেদ আকন। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা আর সুরকি, কোথাও বা দেখা দিয়েছে ফাটল। একটু বৃষ্টি হলেই ডাক্তারের কক্ষ ও ল্যাবসহ বিভিন্ন ঘরে প্রবেশ করে পানি। এমন দুরবস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের। 1960 সালে জেলা বক্ষব্যাধি ক্লিনিক নির্মাণ করা হয়। এরপর কয়েক দফা সংস্কার করা হলেও বর্তমানে ভবনটি একেবারেই জরাজীর্ণ হয়ে পড়ে আছে। ফলে সেবা নিতে এসে আতঙ্কে থাকতে হয় রোগী ও স্বজনদের। বিল্ডিং এর অবস্থা অনেক খারাপ, অনেক জায়গায় ঝরে পড়ে গেছে, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখানকার চিকিৎসাটা অনেক ভালো, এখানে অনেক রোগী আছে, কিন্তু এখানকার বিল্ডিং দেখে আতঙ্কিত হয়ে থাকে। এই বিল্ডিংটার অবস্থা খুব একটা ভালো দেখছি না, মানে ছাদের অবস্থা যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে আর কি। আমি আশা রাখি যে সরকার এটার প্রতি দৃষ্টি দিবে এবং এর একটা সংস্কার বা একটা সুন্দর পরিবেশ তৈরি করবে বলে আমি আশা রাখি। জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, ভবনটি মেরামত করে আর চালানো সম্ভব নয়। আসলে বিল্ডিংটা অনেক পুরনো, এটা অতীতে রেগুলার ইন্টারভ্যালে রিপেয়ারিং কাজ করা হলো। বর্তমানে যে অবস্থা আছে রিপেয়ারিং করে লং টাইম সাস্টেন করা যাবে না। তো আমাদের একটা প্ল্যানিং আছে পুনর্নির্মাণের। এ সংক্রান্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। অতি শীঘ্র এগুলো নিয়ে ডিপিপি তৈরি হবে, তখন এটা পুনর্নির্মাণ জন্য আসবে। এদিকে নতুন ভবন নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। পরিকল্পনা আছে যে এই ভবনটা হচ্ছে নতুনভাবে হচ্ছে একটা হচ্ছে যে হচ্ছে ঘুরে তোলা, আর আপাতত মেরামত করে হচ্ছে যে ঝুঁকি আছে ঝুঁকিটা যতটুকু হচ্ছে মিনিমাইজ করা যায়। জেলা বক্ষব্যাধি ক্লিনিকে 2 জন চিকিৎসক সহ 12 জন স্টাফ কর্মরত রয়েছে। প্রতিদিন গড়ে 40 থেকে 45 জন রোগী এই ক্লিনিকে সেবা নিতে আসেন। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের যৌথ ব্যবসায়িক সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব বিস্তার করে অঢেল সম্পদ গড়েছেন আসাদুজ্জামান মিয়া ও আব্দুল মজিদ। বাতেন বিপ্লবের রিপোর্ট। ফ্যাসিবাদের অন্যতম দোসর জুলাই গণহত্যায় সরাসরি নির্দেশদাতা ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রভাব বিস্তার, দুর্নীতি আর অনিয়ম করে পকেটে ভরেছেন শত শত কোটি টাকা। তার এই অপকর্মের অন্যতম অংশীদার হিসেবে সম্প্রতি উঠে এসেছে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের নাম। গত 5 নভেম্বর দুর্নীতি দমন কমিশনে দায়ের করা অভিযোগে এমনটি তথ্য পাওয়া গেছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ও ওই অভিযোগপত্রে বলা হয় ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান এলাকার বাসিন্দা আব্দুল মজিদ রাজুক উত্তরা মার্কেটে অন্তত 5টি দোকান কিনেছেন, যার প্রতিটির দাম প্রায় 50 লাখ টাকা। এছাড়া তিনি ঢাকা স্পেশালাইজড হাসপাতালের অংশীদার, যার আনুমানিক মূল্য 5 কোটি টাকা। অভিযোগে আরও বলা হয়, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের প্রভাব ব্যবহার করে তিনি উত্তরা ও মিরপুরে বেশ কয়েকটি ফ্ল্যাট দখলে নিয়েছেন, যেগুলোতে সাবেক ডিএমপি কমিশনারেরও শেয়ার রয়েছে। ঝিনাইদহ সদর ও আরাবপুর এলাকায় তার নামে কয়েক বিঘা জমি ও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরে 2.5 কাঠা জমি, পূর্বাচলে 4.5 কাঠার প্লট এবং শ্যামলী ও খিলক্ষেতে একাধিক ফ্ল্যাট রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া অভিযোগ করা হয়েছে আব্দুল মজিদ শুধু দেশেই সম্পদ গড়েননি, মালয়েশিয়া দুবাইতে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করেছেন, যে টাকার সিংহভাগই সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের। বিএনপি রাজনীতি করলে বিগত সরকারের আমলে আসাদুজ্জামানের ছত্রছায়ায় বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে ঝিনাইদহ জেলা বিএনপির এই সভাপতির বিরুদ্ধে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে 200 কোটি টাকারও বেশি সম্পদের তথ্য মিলেছে, যেখানে উঠে এসেছে এই নেতারও নাম। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক। চাঁদপুর 2 আসনে বিএনপির দলীয় প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। মতলবে রসুলপুর হাজী চান বক্স সরকার দাখিল মাদ্রাসার মাঠ থেকে শুরু হয় এই মিছিল। এ সময় এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ডাবের সভাপতি প্রফেসর ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মফিজুল ইসলাম খান, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান সর্দার সহ অনেকে। আশুলিয়ার বাইপাইল আড়ত ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে ভোটের আমেজ। উৎসবমুখর পরিবেশ শেষে মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। সভাপতি পদে মোহাম্মদ আবুল হোসেন মণ্ডল, সহ সভাপতি পদে মোহাম্মদ লোকমান হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সুমন ব্যাপারী সহ অন্যান্য পদে আরও প্রার্থীরা অংশগ্রহণ করছে। বাইপাইল আড়তের ব্যবসায়ীরা আশা করছেন নির্বাচিত কমিটি তাদের দৈনন্দিন ব্যবসায়িক জটিলতা দূর করতে এবং বাজারে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবে। আশুলিয়ার কুটুরিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল হয়েছে। কুটুরিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার চেয়ারম্যান কাজী মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন। এ সময় বক্তব্য রাখেন মাওলানা ফখরুদ্দিন আহমদ, প্রধান আলোচক জাবালি নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক সহ অনেকে। ঢাকার শাহবাগে আতিফ হাসান নামে এক মাদ্রাসার ছাত্রকে অপহরণের পর খুন করে উত্তরার দিয়াবাড়ি লেকপাড়ে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। 13 বছর বয়সী এই শিশুটির মরদেহ উদ্ধার করে তোরাক থানায় হস্তান্তর করে র্যাব। পরিবার জানায়, গত 14 নভেম্বর রাতে শিশুটিকে অপহরণের পর অপহরণকারীরা পরিবারের কাছে মুক্তিপণ চাইলে পরিবারটি পুলিশের দ্বারস্থ হয়। অপহরণের 5 দিন পর পরিবারের কাছে অপহরণকারীদের দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরা দিয়াবাড়ি লেকপাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে র্যাব। প্রেসক্রিপশন ব্যতীত অ্যান্টিবায়োটিক বিক্রি এবং অনুমোদনবিহীন ঔষধ আমদানি ও বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহ উপলক্ষে রাজধানীর গুলশানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মনির উদ্দিন আহমেদ ও শায়লা নওশাদের উপস্থিতিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ইসলামিয়া ফার্মেসি, গুলশান ফার্মা, বরিশাল ফার্মা ও লাজ ফার্মাকে প্রেসক্রিপশন ব্যতীত অ্যান্টিবায়োটিক বিক্রি এবং তামান্না ফার্মেসিকে প্রেসক্রিপশন ব্যতীত অ্যান্টিবায়োটিক বিক্রি এবং সরকার কর্তৃক অনুমোদনবিহীন ঔষধ আমদানি ও বিক্রয়ের দায়ে জরিমানা করা হয়।
তারা প্রেসক্রিপশন ছাড়াই ওটিসি ড্রাগের মতো অ্যান্টিবায়োটিক বিক্রি করছে এবং তাদের সেই অপরাধের কারণে এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আমরা এখানে অবস্থিত 4টি ফার্মেসিকে 20,000 টাকা করে অর্থদণ্ড করেছি। এটা শুধুমাত্র লার্জ ফার্ম, অন্য ফার্মেসি লার্জ ফার্মে আছে বললে অন্যান্য ফার্মেসিতে আরও বেশি আছে, বিষয়টা এরকম না। আমাদের নিয়মিত অভিযানের কারণে সারা বাংলাদেশে এটার পরিমাণ অনেক কমে আসছে এবং এটা শূন্যের কোঠায় চলে যাবে। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দীর্ঘ 14 বছর পর আবারও ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আপিল বিভাগের রায় চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে, মন্তব্য আমির খসরুর। সুষ্ঠু ভোট সম্ভব এই ব্যবস্থায়। এবং চাঁপাই নবাবগঞ্জে বক্ষব্যাধি ক্লিনিকের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা সেবা, আতঙ্কে চিকিৎসক ও রোগীরা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।